মা, আমি তোমাকে কতদিন বলেছি যে আমি বাবার জন্য খাবার নিয়ে যেতে পারবো না। আমার মতো সুন্দরী মেয়ের বাবা অন্যের বাড়িতে কাজ করে, এতেই তো আমার লজ্জা লাগে। তাও আবার আমাকে প্রত্যেক দিন মানুষের বাড়িতে বাড়িতে পাঠাও খাবার দিয়ে আসতে। এগুলো আমি একদম পছন্দ করি না। শোন রে মা রূপা, তোর বাবা আমাদের জন্য এত কষ্ট করে, জানিস? সারাদিন মানুষের বাড়িতে বাড়িতে দিনমজুরের কাজ করে। তোর বাবা আছে বলেই তো দুবেলা দুটো খেয়ে পরে বাঁচতে পারছিস, না হলে আমরা কোথায় গিয়ে দাঁড়াতাম বল? আর তোর বাবা দিনমজুর, এতে লজ্জার কি আছে? দিনমজুররা কি মানুষ না? এত কিছু আমাকে বলে কোনো লাভ নেই। আমি যেটা বলেছি সেটাই শেষ কথা। আমি কালকে থেকে বাবার জন্য দুপুরে খাবার নিয়ে যেতে পারবো না। ব্যাস, শেষ। বাইরে বেশি বের হলে আমার এমন দুধে আলতো গায়ে রং রোদের তাপে নষ্ট হয়ে যাবে না? কি গো দিনু ভাই, কোথায় চললে? তোমাকে অনেক দিন ধরে অনেক খোঁজার পর বিভিন্ন জায়গায় খুঁজে চলেছি। একবার বাড়িতে গেলাম, তোমার গিন্নি বলল তুমি নাকি কাজে চলে গেছো। বাজারে তো তোমাকে সচরাচর দেখাই যায় না। কিভাবে দেখবে ভাই, জমিদারের বাড়িতে পুকুর খননের কাজ চলছে, ওইখানে আমি দিন মজুরের কাজ করি। সেই ভোরে দুটো খেয়ে বাড়ি থেকে বের হয়ে যাই, আর একবারে রাতে বাড়িতে আসি। কেন রফিক ভাই, কোনো জরুরি প্রয়োজন আছে কি? আমাকে দিয়ে কোনো কাজ করাবেন নাকি? আরে না দিনু ভাই, কাজ করাবো কেন? শোনো, পাশের গায়ে রহিম মিয়ার ছেলে, সে শহরে থাকে, অনেক বড় চাকরি করে। সে তোমার মেয়েকে কোথায় জানি দেখেছে, দেখে অনেক পছন্দ করেছে। তারা বিয়ের জন্য বলেছে। আমি বলেছি দিনু ভাইয়ের সাথে কথা বলে আমি আপনাদের জানাচ্ছি। এ কথাটা তারা আমাকে গত সপ্তাহে বলেছিল। তাই তোমাকে তো আমি খুঁজতে গিয়েছিলাম, আর তো খুঁজে পাই না ভাই। কি যে বলেন রফিক ভাই, পাশের গ্রামের রতনরা অনেক বিত্তশালী। তারা এক কথায় বলতে গেলে অনেক ধনী মানুষ। আমার মতো দিনমজুরের সাথে এদের সম্পর্কে কি মানায় বলুন? আরে দিনু ভাই, ভাই তোমার মেয়ের মতো এমন সুন্দরী মেয়ে এই 8-10টা গ্রামে খুঁজে পাওয়া যাবে না। ওদের কোনো চাওয়া পাওয়া নেই, শুধু মেয়েকে তাদের ঘরের বউ করে নিয়ে যেতে চায়। তোমরা যদি রাজি থাকো তাহলে আমাকে জানাইও কিন্তু। আচ্ছা রফিক ভাই, আমি আপনাকে জানাবো। রূপার বাবা দিনু এই বলে সেখান থেকে কাজে চলে যায়। দিনু ছিলেন একজন দিনমজুর। সারাদিন অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করতেন। দিনুর মেয়ে রূপা ছিলেন অনেক সুন্দরী, এর জন্য সে সবসময় অহংকার করত। সে এতটাই সুন্দরী ছিল যে গ্রামে গ্রামে তার সৌন্দর্যের জয় জয়কার করত, কিন্তু তার মনটা ছিল অনেক কুৎসিত। গিন্নি, আজকে রফিক ভাই আমাকে বলল আমাদের রূপা মায়ের জন্য নাকি একটি ছেলে দেখেছে। ওই যে পাশের গ্রামের ধনী ব্যক্তি রহিম, ওর ছেলে নাকি আমার মেয়েকে দেখে পছন্দ করেছে। প্রথমে শুনে আমি তো অবাক হয়ে গেছি যে আমার মতো দিন মজুরের মেয়েকে বিয়ে করবে, কিন্তু সাথে তো এটাও ভুলে গিয়েছিলাম যে আমাদের মেয়ে তো অনেক সুন্দরী। এখন গিন্নি, তুমি বলো সম্বন্ধটা কি ভালো হবে? সম্বন্ধটা তো ভালো তো, কিন্তু আমাদের মেয়ে রূপা যে অহংকারী, তার অহংকারের জন্য পরবর্তীতে কোনো সমস্যা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রূপা কি আমাদের কথা শুনবে? সে তো কখনো রাজি হবে না। তুমি রূপা মাকে
একবার বলে দেখো রাজি হয় কি না। মা রূপা, রফিক কাকা আছে না, তোর জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছে। ওই যে পাশের গ্রামের রহিম মিয়া, তাদের অনেক ভালো ঘর বাড়ি, শুনেছি ধনী ব্যক্তি। তুই রানীর হালে থাকবি মা। এখন মা তুই রাজি থাকিস তাহলে আমরা পাকা কথা বলবো। আমি বিয়ে করব পাশের গ্রামে, তোমরা ভাবলে কি করে? ওই রহিমের মতো ছেলেকে দেখেছো? ওই তো আমার চোখের যোগ্য না। আমি যাকে বিয়ে করব সে আমার মতোই সুন্দরী থাকবে, অনেক টাকা পয়সা থাকবে। আমি এমন কাউকে বিয়ে করব যে ওর মতো রহিমকে 8-10টা পকেটে থাকবে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু এত বড় স্বপ্ন কেন দেখিস? দিনমজুরের মেয়ে হয়ে এত বড় স্বপ্ন দেখা উচিত নয়। কোন স্বপ্ন দেখা উচিত আর কোন স্বপ্ন দেখা উচিত না, সেটা তোমার কাছ থেকে আমার শেখা লাগবে না। আমার অন্তত আমার মতো সুন্দরী মেয়ের কদর তোমরা কি করে দিবে? উপরওয়ালা কেন যে আমাকে এরকম দিন মজুরের পরিবারে একজন সদস্য করেছেন কে জানে। এইভাবে রূপার অহংকার দিন দিন বেড়েই যেতে থাকে। একদিন রূপার বাবা হাট থেকে রূপার জন্য শাড়ি কিনে আনে। মা রূপা, এই শাড়িটা দেখতে কেমন হয়েছে? কাজ করে কিছু টাকা সরিয়ে জমিয়ে তোর জন্য এই শাড়িটা কিনে এনেছি। এই শাড়িটা পরলে তোকে খুব ভালো দেখাবে মা। শাড়িটা ধর। আমি এরকম 2 টাকার শাড়ি কখনোই পরবো না। তোমাকে বলেছিলাম অনেক দামি দেখে কাপড় কিনে আনতে। এক এরকম কম দামি শাড়ি পরলে আমাকে কি ভালো মানায়? আমি যে কোনো রাজপ্রাসাদের রাজকন্যা হয়ে জন্মগ্রহণ করলাম না কেন? উপরওয়ালার কাছে আমার একটাই প্রশ্ন, যে আমার মতো এমন সুন্দরী মেয়েকে এমন দিন মজুরের ঘরে জন্মগ্রহণ করালো কেন? এরকম কাপড় আমি পরতে চাই না। যেদিন অনেক দামি কাপড় আমাকে কিনে এনে দিতে পারবে সেদিনই আমি পরবো। রূপা, বাবার সাথে কি কেউ এরকম আচরণ করে? তোর বাবা কত কষ্ট করে রোজগার করে এই শাড়িটা কিনে এনেছে জানিস? নিজে তো রোজগার করিস না, তাই রোজগারের মর্মটা বুঝিস না। এত অহংকার ভালো না রে রূপা। এই অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। অহংকারীদের কেউ পছন্দ করে না। যারা অল্প কিছুতে সন্তুষ্ট থাকে তাদের সবসময় ভালো হয়। আমি তোকে আর কিছুই বলবো না, বাকিটা তোর উপর ছেড়ে দিলাম। মা রূপা, আমি কাজে যাচ্ছি। তোর মা পুকুর পাড়ে গেছে। তোর মা পুকুর পাড় থেকে আসলে বলি যে বাবা আসতে রাত হবে অনেকটা, কারণ যে বাড়িতে কাজ করছি আমি তার বাড়িতে, তার মেয়ের বিয়ে আজ, তাই ওইখানে অনেক কাজ আছে। বাবা, সারাটা জীবন তুমি কাজ করে গেছো, কাজ করে কি করেছো? আমাদের জন্য আজ পর্যন্ত বাড়ির চালটাও ঠিক করতে পারোনি। এখন দেখছো বাড়িটার কি অবস্থা। একটা ভালো বাড়ি বানাতে পারোনি, দুটো ভালো খেতে দিতে পারো না, তাহলে এত কাজ করার দরকার নেই তোমার। মারে, বললেই যদি টাকা রোজগার করা যেত তাহলে তো আমি এতদিনে কোটিপতি থাকতাম। সারাটা দিন মানুষের বাড়িতে কাজ করি, এই কাজের বিনিময়ে আমাকে অল্প মজুরি দেয়। কিন্তু চিন্তা করিস না মা, তোর সকল ইচ্ছা আমি আস্তে আস্তে পূরণ করব। আমাকে একটু সময় দে মা, আমি আরো বেশি বেশি করে কাজ করব, যেন তোর সকল ইচ্ছাই পূরণ হয়। এই কথা বলে দিনমজুর দিনু এক বুক ভরা কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে আমি কতটা সুন্দরী আমি নিজেকে দেখে মাঝে মাঝে অবাক হয়ে যাই। আমার মতো সুন্দরী এই 8-10টা গ্রামে কেন পৃথিবীতে বোধহয় একটিও নেই। সবাই আমাকে বলে আমি অহংকারী নাকি। আসলে আমার রূপ দেখলে তাদের হিংসে হয়, কিন্তু আমার মনে একটা দুঃখ যে আমি দিনমজুরের ঘরে সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি।
যখন যেটা চাই তখন সেটা পাই না। একদিন রূপাদের বাড়িতে একজন ভিক্ষুক বুড়িমা আসে এবং রূপাকে বলতে থাকে, মাগো আমাকে কিছু সাহায্য করবে? আমার অনেক খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দাও না মা। ওপরওয়ালা তোমার অনেক মঙ্গল করবে, মা দয়া করো আমাকে দুটো খেতে দাও না মা। মামার বাড়ির আবদার পেয়েছো যে খাবার চাইতে আইছো, আমি খাবার নিয়ে হাজির করব। নিজেকে কি ভাবো, নায়িকা অপ্সরা? ভাব নিয়েছো যে চাইলেই আর পেয়ে গেলাম? আমার কাছে কোনো খাবার টাবার হবে না, তুমি অন্য জায়গায় গিয়ে দেখতে পারো। তোমাদের তোমাদের মতো এরকম মিথ্যুক ভিক্ষুকদের আমার অনেক জানা আছে। দুটো খাবার এর লোভে মানুষের কাছে মিথ্যা বলে ঘুরে বেড়াও। যাও যাও, এখান থেকে সরো তো, আমার অনেক কাজ আছে, আমি এখন গোসল করতে যাব। এই মেয়ে, তোর এত অহংকার! দুটো খাবার খেতে চাইছিলাম বলে তুই আমাকে যা না তাই বললি। খুব শীঘ্রই এর প্রতিদান তুই পাবি। তোর এত অহংকার মাটিতে মিশে যাবে। তোর এই ব্যবহারে আমি তোকে অভিশাপ দিচ্ছি না, কিন্তু উপরওয়ালার কাছে বিচার দিয়ে গেলাম। উপরওয়ালা তোর বিচার করবে। এই বুড়ি, মুখ সামনে কথা বল। আমার মতো এমন সুন্দরী মেয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছিস, এটাই তো তোর সৌভাগ্য। আমার অভিশাপ দিতে এসেছিস? যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। রূপার কটু কথায় ভিখারি বুড়িমা আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। যেসব মানুষ আমার পায়ের দিকে তাকিয়ে কথা বলার যোগ্যতা নেই, সেগুলো আমার চোখের দিকে তাকিয়ে আজ কথা বলে। কারণ শুধু একটাই, আমি এই দিনমজুরের পরিবারে জন্মগ্রহণ করেছি। আসলে আমি বিরক্ত হয়ে গেছি এই পরিবারের থেকে, যে অনেক ধনী পরিবারে আমার একটা বিয়ে হবে, আর এখান থেকে আমি একটু মুক্তি পাবো। কোনো ভালো জামা কাপড়, এমনকি দুটো ভালো খেতেও পাই না। আর পাড়া প্রতিবেশীরা তো সব সময় আমার দিকে সাপের ফনার মতো মুখ তুলে থাকে। আমাকে দেখে তাদের হিংসা হয়, সেটা বলে না, সব সময় বলে আমি অহংকার করি। অনেক রাত হয়ে গেছে, এভাবে জেগে থাকলে আমার রূপের উপর প্রভাব পড়তে পারে। এখন চুপচাপ ঘুমিয়ে পড়ি, এটাই সব থেকে ভালো হয়। আরে এটা কে? আমি কাকে দেখতে পাচ্ছি? আমার গায়ের রং এরকম কুচকুচে কালো কি করে হয়ে গেল? আমি এরকম কি করে হয়ে গেলাম? আমার কি হয়েছে? এসব কি? হে উপরালা, তুমি আমার এই কি অবস্থা করলে? আমার কি হলো? এগুলো গায়ের রং তো পুরে ছাই হয়ে গেল, আর মুখে ছুপ ছুপ দাগ পড়ে গেল। এসব তোর কি হলো রে মা? আমার এমন সুন্দরী মেয়েটার এই কি হাল হলো? নিশ্চয় তুই কোনো বড় ভুল করেছিস, যার জন্য তোর এই অবস্থা হয়েছে। মা, কি করেছিস? মা, মনে করে আমাকে সবটা খুলে বল। গতকালকে আমার থেকে এক ভিখারি বুড়িমা আমার কাছে খাবার চাইছিলেন, কিন্তু আমি ওনাকে প্রচণ্ডভাবে অপমান করেছিলাম। অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তখন তিনি আমাকে বলেছিলেন যে উপরওয়ালা আমার বিচার করবেন। আমি ওনাকে পাত্তা দেইনি। তারপর আমি রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখলাম আমার এই অবস্থা। আমার এমন ধবধবে সাদা গায়ের রং আর এত সুন্দর রূপ কোথায় গেল? নিজেকে আয়নায় দেখলে আমার বড্ড ভয় করছে। মা, আমি এখন লোকজনের কাছে মুখ দেখাবো কি করে? আপনাদের মেয়ের গায়ের রং এত তাড়াতাড়ি এত পরিবর্তন হওয়াটা কি রোগ, তা তো আমি বুঝতে পারছি না। আমি তো সব ধরনের পরীক্ষা করলাম, কোনো রোগের লক্ষণই তো তার শরীরে নেই। মুখে ছোপ ছোপ দাগ আর গায়ের রংটাই পাল্টিয়ে গেছে। এতে তো আর আমার কিছু পরিবর্তন করতে পারবো না। আমাকে আপনারা এবার বিদায় দিন। আর কিছু না বলে ডাক্তার সাহেব সেখান থেকে চলে যায়। ওই দেখ, অহংকারী রূপা যাচ্ছে।
যার রূপের আলোতে সারা গা ঝলমল করতো। ছি ছি, কি বিচ্ছিরি হয়ে গেছে দেখেছিস, অহংকারের ফল এগুলো। গ্রামের কেউ রূপাকে কোনো দয়া দেখাতো না, কারণ রূপা যখন সুন্দরী ছিল তখন ভীষণ অহংকারী ছিল। একদিন রূপা মন খারাপ করে জঙ্গলের পথে হাঁটতে শুরু করে। রূপা জঙ্গলের দিকে গিয়ে দেখে সেই ভিক্ষুক বুড়িমা একটা জঙ্গলে একটা গাছের নিচে বসে আছে। বুড়িমাকে দেখে রূপা নিজেকে সামলাতে পারল না, সে হাঁটু গেড়ে বসে পড়ে। বুড়িমা, দেখো আমার কি অবস্থা হয়েছে। আমার সেই সুন্দর চেহারা আর ঝকঝকে রূপ আর নেই। সেই সুন্দর চেহারা এখন কুৎসিত চেহারাতে পরিণত হয়েছে। আমি জানি মা, সবকিছুই তোমার মনের অভিশাপই হয়েছে। আমাকে কেউ এখন আর দেখতে পারে না, কারণ আমি যখন সুন্দর ছিলাম তখন মানুষকে পাত্তাই দিতাম না। আমার আর সেই রূপের দরকার নেই। বুড়িমা, তুমি শুধু আমাকে ক্ষমা করে দাও। সন্ধ্যে মেয়ে, এই রূপ সৌন্দর্য খুবই ক্ষণস্থায়ী, কিন্তু ভালো আচরণ ভালো ব্যবহার সারা জীবন চিরস্থায়ী হয়ে থাকে। উপরওয়ালা এক একজনকে এক এক রকম ভাবে সৃষ্টি করেছে। কাউকে বেশি রূপ দিয়েছে, আবার কাউকে দেয়নি। এতে কোনো মানুষের হাত নেই, কিন্তু ব্যবহারে নিজেকে গড়ে নিতে হয়। ব্যবহারই আসল পরিচয় মানুষের। তুই যখন সুন্দরী ছিলি তখন যদি মানুষের সাথে ভালো আচরণ করতিস, তাহলে এখন মানুষের ভালোবাসাও পেতিস। তুমি একদম একদম ঠিক বলেছ বুড়িমা। আসলে আমার মনটা এত কুৎসিত ছিল যা আমার এখনকার চেহারাকে মানায়। জীবন অনেক পাপ করেছি বুড়িমা, যার প্রায়শ্চিত্ত আমি করছি। কিন্তু বুড়িমা, আমি নিজেকে অনেক পাল্টানোর চেষ্টা করছি, নিজেকে শুধরাচ্ছি। দেখি মানুষ আমাকে সব ভুলে আপন করে নেয় কি না। মানুষের সাথে আমি যা অন্যায় করেছি এগুলো তো ক্ষমার অযোগ্য। শুনরে মেয়ে, তুই যদি মন থেকে প্রায়শ্চিত্ত করিস তাহলে উপরওয়ালা তোর ক্ষমা করে দিবে, আর মানুষও তোকে আপন করে নিবে। তুই যদি মানুষের সাথে ভালো আচরণ করিস, সবার থেকে মিলেমিশে চলিস, তাহলে মানুষও তোকে ভালোবাসবে। এখন বাড়িতে চলে যা মেয়ে, উপরওয়ালা তোর মঙ্গল এরপর করুক। থেকে রূপা নিজেকে একদম পাল্টে ফেলে, অসহায় গরিব দুঃখিনী মানুষদেরকে যথাসম্ভব সাহায্য করে। ভালোবাসলে মানুষকে সাহায্য করলে কত আনন্দ পাওয়া যায়, যেটা আমি আগে কখনো পাইনি। কিন্তু আজ জানি না কেন মনটা এত হালকা লাগছে, যা বলার মতো না। এই কথা বলে রূপা তখন ঘুমিয়ে পড়ে। পরের দিন রূপা ঘুম থেকে উঠে দেখে যে তার আগের রূপ ফিরে এসেছে। উপরওয়ালা, তুমি যদি আমাকে আমার রূপ, সেই আগের রূপ ফিরিয়েও না দিতে, তবু আমি খুশি থাকতাম। শুধু বাইরের মানুষকে নয়, আমি আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়েছি, তার প্রায়শ্চিত্ত আমি আস্তে আস্তে সব করেছি। তোমাকে অনেক ধন্যবাদ উপরওয়ালা, আমাকে এরকম পরিবর্তন করার জন্য। এভাবে রূপা নিজের ভুল বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করে নেয় আর সবাই সাথে মিলেমিশে চলে, গরিব দুঃখীদের সাহায্য করতে থাকে।